আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমরা অবগত আছো যে এইচএসসি ব্যাচের জন্য একটি হিসাব বিজ্ঞান কোর্স চলমান। আজকে আমরা আলোচনা করব প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে। বরিশাল বোর্ড 2022 সালে এই অঙ্কটি এসেছে। দেখো, আমার দিয়ে দেওয়া আছে ব্যাংক বিবরণী, মানে ব্যাংকের হিসাব অনুযায়ী। ব্যাংক বিবরণী অর্থ বলতে ব্যাংকের হিসাব অনুযায়ী আমার ব্যাংকে জমা আছে 46,000 টাকা। আমার রায় টেবিলে নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক জমার উদ্বৃত্ত কত টাকা তা আমার বাড়ি করতে হবে। আমরা ব্যাংক সমন্বয় বিবরণী কেন করি? মালিক গেছে ব্যাংকের কাছে, যে বলো কি ব্যাংকের কর্মকর্তার কাছে বলো যে স্যার দেখেন তো আমাদের অ্যাকাউন্টে কত টাকা জমা আছে। ব্যাংকের কর্মকর্তা হিসাব করে দিয়ে বলো কি স্যার আপনাদের ব্যাংকে 46,000 টাকা জমা আছে। কার কাছে? তো হিসাব পেলো ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে। কি হিসাব পেলো? ব্যাংক বিবরণী অনুযায়ী, মানে ব্যাংকের হিসাব অনুযায়ী। আমার কাছে আইসা বললো কি ম্যানেজার সাহেব দেখেন তো আমাদের ব্যাংকে কত টাকা আসলো। আমরা একটা হিসাব করে দেখলাম, দেখলো যে এই টাকাটার সাথে আমি যে হিসাব করে দিচ্ছি ওই টাকাটা মিল নাই, ব্যাংকের সাথে আমার টাকার মিল নাই। কেন মিল নাই? অবশ্যই কোনো সমস্যা আছে, যেহেতু মিল নাই। তোমার যদি হিসাবের সাথে ব্যাংকের সাথে ব্যবসার হিসাব না মেলে, গরমিল থাকে, তাহলে কিন্তু মালিকের মাথা এমনি গরম দিয়ে দেবে। তোমাকে বিভিন্ন কথা বললে, সে বলবে যে আমার টাকা কোথায় গেল, আপনি এখন টাকা দেন আর নাহলে আপনি আপনাকে টাকা আত্মসাতের মামলা ঢুকিয়ে দেবে। বিভিন্ন কথা বলতে পারে, কোনো সমস্যা নাই, কারণ তোমার হিসাবের সাথে মিল নাই, ব্যাংকের সাথে তোমার ব্যবসা হিসেবে মিল নাই, তার জন্য সে বিভিন্ন কথা বলতে পারে। এখন আমি তাকে তো হিসাব দিয়া আসতে হইবে যে আমার এই কারণে আমার ব্যাংকের সাথে আমার ব্যবসার মিল নাই। দেখো কোন কোন কারণে আমার ব্যবসার সাথে আর ব্যাংকের সাথে মিল নেই। এক তারিখ আছে 4,000 টাকার একটি প্রাপ্য নোট 3500 টাকা ব্যাংকে বার্তা করা হয়েছে। মেয়াদ শেষে নোটটি প্রত্যাখ্যান হয়েছে, যা নগদান বইয়ের কোনো দাখিলা দেয়া হয়নি। 4,000 টাকার একটি প্রাপ্য নোট ব্যাংকে 3500 টাকা বার্তা করা হয়েছে। ব্যাংকে করছে, আমরা করতে কি পুরোটাই আমরা লিখিনি। ব্যাংকে করছে কি একটা প্রাপ্য নোটে 4,000 টাকার একটা প্রাপ্য নোট ছিল, 3500 টাকা বার্তা করছে, মানে 3500 টাকা বার্তা করে আমার অ্যাকাউন্টে 3500 টাকা যোগ করছে। কিন্তু ওটা মেয়াদ শেষে ব্যাংক করতে তার প্রত্যাখ্যান হয়েছে। তা যদি দেখো দুইটা কথা মনে রাখবা, যদি দেখো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত থাকে, রায় টেবিলে নগদ বই অনুযায়ী। নগদ বলতে ব্যবসা, ব্যবসা যে কাজ করছে আমার ওই কাজ করতে হইবে, মানে ব্যাংকের ওই কাজ করতে হবে, ব্যবসা যে কাজ করছে ব্যাংকের ওই কাজ করতে হবে। এখন আমরা কি করছিলাম, আমরা কিন্তু একটা প্রাপ্য নোটে টাকা পেয়ে আমরা যোগ করে ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি। ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি, ব্যাংক করছে কি ওইটা 3500 টাকা বার্তা করছে, আমার কিছু জানাই নেই। আমরা যোগ করছি কত 4,000, ব্যাংক যোগ করছে কত 3500। কিন্তু মেয়াদ শেষে দেখা যাইতেছে ওই টাকাটা আবার ব্যাংক আদায় করতে পারেনি, ওই টাকাটা আদায় করতে পারেনি, ব্যাংক করতে প্রত্যাখ্যান হয়েছে। আমাকে ব্যাংক কিছু জানাই নেই। রাইট কে? নগদ। নগদ কি করছে? যোগ করছে। ব্যাংকে কি করতে হবে? এখন যোগ করতে হবে, ওই 4,000 টাকা যোগ করতে হবে। এক তারিখ আছে আদায়ের জন্য প্রাপ্য বিল জমা, যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আদায়ের জন্য দেখো আমি কি লিখলাম, 1 তারিখ আদায়ের জন্য প্রাপ্য বিল জমা, যা ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান হয়েছে 4,000 টাকা। কত টাকা? 4,000 টাকা ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান হয়েছে। তার আছে 2 তারিখ আহসান নিজ প্রয়োজনে ব্যাংক হতে 2800 টাকা উত্তোলন করেছে, যা নগদান বইতে লেখা হয়নি। আহসান মানে মালিক, মালিক 2800 টাকা ব্যাংক থেকে উত্তোলন করছে। ব্যাংক থেকে উত্তোলন করছে, আমাকে ব্যাংক কিছু জানায় না। ব্যাংক থেকে উত্তোলন করছে, ব্যাংক কি করছে? ব্যাংক কমাই দিচ্ছে। ব্যাংক কি করছে? ব্যাংক কমাই দিচ্ছে, আমাকে জানায় নাই। আমাকে যেহেতু জানায় আমি কমাইছি না, আমি কমাই নাই। রাইট? নগদ, যেহেতু নগদ কমায় নাই, ব্যাংক যেহেতু কমাইছিল ব্যাংকে বাড়াই দিতে লাগবে মালিক কর্তৃক উত্তোলন, যা নগদানভুক্ত হয়নি। 2 নম্বর, মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন, যা নগদানভুক্ত হয়নি 2800 টাকা। 2800 টাকা ব্যাংক কর্তৃক, মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন, যা নগদানভুক্ত হয়নি। 3 নম্বর আছে চেক ইস্যু করা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। ইস্যু করা অর্থ আমরা কাইটে দিচ্ছি, আমরা একজন পাওনাদারকে টাকা দিয়ে দিয়েছি, যেহেতু আমরা দিয়ে দিয়েছি আমরা কি করছি? কমাই দিচ্ছি।
আমি এটা জাবেদা লিখছি পাওনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমি অলরেডি ব্যাংক থেকে কমাই দিয়েছি। ওই চেকটা পাইয়া পাওনাদার ব্যাংকের কাছে আসে, যেহেতু ব্যাংকের কাছে আসে নাই, ব্যাংক কিন্তু ওই টাকা কমায় নাই, ব্যাংক কিন্তু কমায় নাই, আমরা কি করছি কমাই দিছি। রাইট কে নগদ, রাইট নগদ যেহেতু রাইট, নগদ যেহেতু কমাই দিছে, ব্যাংকেরও কি করতে হবে কমাই দিতে হবে। তার জন্য লিখবো বিয়োগী। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি। 11,000 টাকা, এটা ছিল 11,000 টাকা। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি। 4 তারিখ আছে ব্যাংক কর্তৃক 6,300 টাকা একটি নোটের বিপরীতে 6,000 টাকা আদায় হয়েছে, কিন্তু সম্পূর্ণ অর্থ নগদানভুক্ত হয়েছে। মানে আমরা একজনের কাছে 6,300 টাকা পাইতাম, আমি প্রাপ্য নোট পাইতাম, তো যখন আমি হিসাব করছি তখন আমরা লিখছি ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য নোট হিসাব ক্রেডিট। আমরা লিখছি 6,300 টাকা, কিন্তু ওই টাকা ব্যাংক কি করছে, ব্যাংক হলো 6,000 টাকা আদায় করছে, আর 300 টাকা আদায় করতে পারেনি। আমরা যোগ করছি কত 6,300, ব্যাংক যোগ করছে কত 6,000, তাহলে পার্থক্য কত 300 টাকা। 300 টাকায় কারা বেশি লাগছে, আমরা বেশি লাগছে। কে বেশি লাগছে, নগদ। নগদ যেহেতু বেশি লাগছে, রাইট কে নগদ, যেহেতু নগদ বেশি 300 টাকা লাগছে, ব্যাংক কিন্তু লিখতে পারেনি, তাহলে আমরা ব্যাংক নগদ যেহেতু যোগ করছে, ব্যাংকেরও যোগ করে দিতে হবে। লিখবো প্রাপ্য নোটের টাকা বেশি লেখা হয়েছে, যোগে। 3 নাম্বার, প্রাপ্য নোটের টাকা বেশি লেখা হয়েছে। দেখো কি লিখলাম, প্রাপ্য নোটের টাকা ব্যাংকে কম লেখা হয়েছে 300 টাকা। কত টাকা কম লাগছে, 300 টাকা। 300 টাকা ব্যাংক কম লেখছে, প্রাপ্য নোটের টাকা ব্যাংক কম লিখেছে 300 টাকা। 5 তারিখ আছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 2,000 টাকা এবং ধার্যকৃত চার্জ 1,500 টাকা। ব্যাংক করছে কি, ব্যাংক সুদ মঞ্জুর করছে। ব্যাংক সুদ মঞ্জুর অর্থ আমার অ্যাকাউন্টে ব্যাংক যোগ করে দিয়েছে, আমাকে তা জানায় নাই। আবার ব্যাংক চার্জ 1,500 টাকা ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে, 1,500 টাকা ব্যাংক আমার কোনোটাই জানায় নাই। আমার অ্যাকাউন্টে 2,000 টাকা বাড়াইছে, আর হলো আমার অ্যাকাউন্ট থেকে 1,500 টাকা কেটে নিয়েছে, এই দুইটা কাজ করছে ব্যাংক, কিন্তু আমাকে একটাও জানায় নাই। রাইট কে নগদ। নগদ কি একটাও কিছু করছে না, নগদ কোনো কিছুই করে নেই, যেহেতু নগদ করে নাই, রাইট কি নগদ। নগদ ব্যাংক কি করছিল, ব্যাংক যোগ করছিল আমার অ্যাকাউন্টে, যেটা যোগ করছে ব্যাংক মঞ্জুরকৃত সুদ, ওটা ব্যাংকে দিয়ে করতে হবে, আর আমার অ্যাকাউন্ট থেকে যেটা ব্যাংক কাইটে নিয়েছে ওইটা ব্যাংকে যোগ করতে হবে, ওটা ব্যাংকে যোগ করতে হবে। তাই আমরা লিখতে পারি যোগেরটা লিখবো ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ যা নগদান বইতে লেখা হয়নি 1,500 টাকা। আমার অ্যাকাউন্ট থেকে 1,500 টাকা ব্যাংক কেটে নিয়েছিল, এই 1,500 টাকা ব্যাংকের আবার যোগ করতে হবে। আরেকটা হলো আমার অ্যাকাউন্টে ব্যাংক 2,000 টাকা যোগ করছে, যেটা যোগ করছে যেহেতু আমি যোগ করি নাই, ব্যাংক যেহেতু যোগ করছে ব্যাংকের আবার বিয়োগ করে দিতে হবে। লিখবো ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ যা নগদানভুক্ত হয়নি। 2 নাম্বার, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ যা নগদান বইতে লেখা হয়নি 2,000 টাকা। ব্যাংক আমার অ্যাকাউন্টে এই 2,000 টাকা যোগ করছিল, আবার ব্যাংকে বিয়োগ করে দিতে হইবে। তো 6 তারিখ আছে ব্যাংক একজন পাওনাদারকে 7,000 টাকা পরিশোধ করেছে যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক করছে কি, একজন পাওনাদারকে 7,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে দিয়ে দিয়েছে, তাই ব্যাংক যদি পাওনাদারকে পরিশোধ করে আমার অ্যাকাউন্ট থেকে কমাই দিছে, আমার অ্যাকাউন্ট থেকে কমাই দিছে। রাইট কি নগদ। নগদ যেহেতু রাইট, নগদ কি কমাইছে না, নগদ কিন্তু কমায় নাই। কে কমাইছে, ব্যাংক কমাইছে। রাইট যেহেতু নগদ, নগদ যেহেতু কমায় নাই, ব্যাংক যেহেতু কমাইছিল ব্যাংকের আবার বাড়াই দিতে হইবে। লিখবো ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক পাওনাদারকে সরাসরি পরিশোধ যা নগদানভুক্ত হয়নি 7,000 টাকা। 7,000 টাকা ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে কমাই দিয়েছিল। 7 তারিখ আছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5,200 টাকা যা নগদানভুক্ত হয়নি। রাইট কে নগদ। ব্যাংক কি করছে, আমার অ্যাকাউন্টে 5,200 টাকা আদায় করে যোগ করে দিচ্ছে, লভ্যাংশ আদায় করে যোগ করে দিচ্ছে, যেহেতু ব্যাংক যোগ করছে ব্যাংকে তো বাড়াই দিচ্ছে। রাইট কে নগদ। নগদ কি বাড়াইছে না, নগদ কিন্তু
কোনো কিছুই করে নাই। যেহেতু রাইট নগদ, নগদ যেহেতু যোগ করে নাই, ব্যাংক যেহেতু যোগ করছে, ব্যাংকের আবার বিয়োগ করে দিতে হবে। লিখবো ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদান বইতে লেখা হয়নি ৫,২০০ টাকা। এই হলো আমার সকল অঙ্কগুলো পোস্টিংটা হয়ে গেছে। এখন আমরা যোগ বিয়োগ করবো। এগুলো সব যোগ করলে হয় ১৫,৬০০ টাকা। এর সাথে এটা যোগ করো ১৫,০০০ আর ৪৬,০০০, এই দুটো যোগ করলে হয় ৬১,৬০০ টাকা। ৬১,৬০০, এগুলো সব যোগ করো, যোগ করলে হয় ১৮,২০০ টাকা। ১৮,২০০, এটা থেকে এটা বিয়োগ করো, এগুলো সব যোগ করলাম, পাইলাম ১৮,২০০ টাকা। এটা থেকে এটা বাদ দিলাম, পাইলাম ৪৩,৪০০ টাকা। এইটা হলো আমার নগদ বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত্ত। দেখো কি দেওয়া ছিল, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত ছিল ৪৬,০০০ টাকা। ব্যাংক বিবরণী অনুযায়ী মানে ব্যাংকের হিসাব অনুযায়ী, আমার রাইট হবে নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত। প্রথম আমরা লিখলাম যোগ, একটা লিখলাম বিয়োগ। ১ তারিখে ছিল, আমরা কিন্তু নগদে যোগ করে ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি, যে ব্যাংকও যোগ করবে। ব্যাংক ওটা কি করছে, প্রথম ৩৫০০ টাকা লাগছে, তাও আবার ৩৫ পরে আবার মেয়াদ শেষে প্রত্যাখ্যান করেছে। রাইট যেহেতু নগদ, নগদ যেহেতু যোগ করছে, ব্যাংকেরও যোগ করতে হবে। তার জন্য লিখলাম আদায়ের জন্য, আদায়ের জন্য প্রাপ্য বিলের জমা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি ৪,০০০ টাকা। তারপর আছে ২ তারিখ, আহসান নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করছে। আহসান হলো মালিক, সে ২৮০০ টাকা নিজ প্রয়োজনে উত্তোলন করছে। রাইট কে নগদ, ব্যাংক কিন্তু কমাই দিচ্ছে, নগদ কিন্তু কমায় নাই। নগদ যেহেতু কমায় নাই, ব্যাংক যেহেতু কমাইছিল, ব্যাংকের আবার বাড়াই দিতে হবে। মালিক কর্তৃক ব্যাংক থেকে উত্তোলন যা নগদানভুক্ত হয়নি ২৮০০ টাকা। ৩ তারিখ আছে চেক ইস্যু করা হয়েছে ১১,০০০ টাকা। ১১,০০০ টাকার চেক ইস্যু করছে, ইস্যু মানে আমরা কাটে দিচ্ছি, ১১,০০০ টাকার চেক কাটে দিচ্ছি। রাইট কে নগদ, নগদ যেহেতু কমাইছে, ব্যাংকের কমাই দিতে হবে। ইস্যু করতে চেক, ব্যাংক উপস্থাপন হয়নি ১১,০০০ টাকা। তারপর আছে ৪ তারিখ, ব্যাংক কর্তৃক ৬,৩০০ টাকা একটি প্রাপ্য নোটের বিপরীতে ৬,০০০ টাকা ব্যাংক আদায় করছে। আমরা ব্যাংকে ৬,৩০০ টাকা যোগ করছি, যোগ করে ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি। ব্যাংক ৬,৩০০ টাকা আদায় করবে তার জন্য, কিন্তু ব্যাংক ৬,৩০০ টাকা আদায় করতে পারেনি, ব্যাংক করছে ৬,০০০ টাকা। ব্যাংক ৩০০ টাকা কম আদায় করছে। রাইট কি নগদ, নগদ যেহেতু যোগ করছে, ব্যাংকেরও যোগ করে দিতে হবে। প্রাপ্য নোটের টাকা ব্যাংক কর্তৃক কম লেখা হয়েছে ৩০০ টাকা। তারপর আছে ৫ তারিখ, ব্যাংক সুদ মঞ্জুর করছে। ব্যাংক সুদ মঞ্জুর করছে মানে ব্যাংক আমার অ্যাকাউন্টে যোগ করছে। রাইট নগদ, নগদ যেহেতু ব্যাংক যেহেতু যোগ করছে, আমাকে জানা নাই, ব্যাংক যেহেতু যোগ করছে, ব্যাংকের আবার বিয়োগ করে দিতে হবে। তারপর জন্য লিখলাম ব্যাংক কর্তৃক মঞ্জুরিত সুদ যা নগদানভুক্ত হয়নি। আরেকটা আছে, এটা হলো ২,০০০ টাকা, আর ১৫০০ টাকা চার্জ কাটছে। যেহেতু ব্যাংক কমাই দিচ্ছে, ব্যাংকের আবার বাড়াই দিতে হবে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ যা নগদানভুক্ত হয়নি ১৫০০ টাকা। তারপর এটা আছে ৬ তারিখ, ব্যাংক একজন পাওনাদারকে ৭,০০০ টাকা পরিশোধ করতে। রাইট কে নগদ, ব্যাংক যেহেতু কমাই দিচ্ছে আমার অ্যাকাউন্টে, আবার ব্যাংকের বাড়াই দিতে হবে। যেহেতু নগদ কোনো কিছু করে নাই, নগদ যেহেতু কমায় নাই, তাই ব্যাংক যেহেতু কমাইছিল, ব্যাংকের আবার বাড়াই দিতে হবে। ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ যা নগদানভুক্ত হয়নি ৭,০০০ টাকা। তারপর আছে ৭ তারিখ আছে, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ৫,২০০ টাকা ব্যাংক আদায় করছে। রাইট কে নগদ, ব্যাংক আদায় করছে মানে ব্যাংক যোগ করছে, আমাকে জানায় নাই, আমি কিন্তু যোগ করিনি। যেহেতু ব্যাংক যোগ করছে, ব্যাংকের আবার বিয়োগ করে দিতে হবে। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদান বইতে লেখা হয়নি। এগুলো সব যোগ করলাম, পাইলাম ১৫,৬০০ টাকা। এর সাথে এটা যোগ করলাম, পাইলাম ৬১,৬০০। এগুলো সব যোগ করলাম, পাইলাম ১৮,২০০। এর থেকে এটা বাদ দিলাম, পাইলাম ৪৩,৪০০ টাকা। এইটা হলো আমার নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত। আশা করি তোমরা এই অঙ্কটা বারবার করবা, তাহলে এই ধরনের অঙ্কে কোনো সমস্যা হইবে না। আমাদের ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমার বন্ধু বান্ধব, তোমরা যেভাবে উপকৃত হইতেছো, তোমার বন্ধু বান্ধব যেন একইভাবে উপকৃত হইতে পারে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।